শয্যা ছাপিয়ে মেঝে বারান্দাতে চিকিৎসা, ঠান্ডাজনিত রোগের দাপট। ময়মনসিংহ মেডিকেলে 3 গুণ বেশি ভর্তি রোগী, বেশিরভাগই শিশু, বয়স্ক। হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। 5 দফা মেয়াদ বাড়লেও শেষ হয়নি কুলাউড়া শাহবাজপুর রেললাইনের কাজ। অভিযোগের তীর ভারতীয় ঠিকাদারের দিকে। সরকার গঠনের পর গতি ফিরেছে কাজে, দাবি কর্মকর্তাদের। ড্যাম ছিদ্র হওয়ায় সেচ সংকটে সুনামগঞ্জের হাওর পাড়ের কৃষক। 1200 হেক্টর জমি পতিত থাকার আশঙ্কা। বন্যার ক্ষত কাটিয়ে রোপা আমনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন সিলেটের চাষিদের। এবং চা বাগানে মুগ্ধতা ছড়াচ্ছে লাল শাপলা, ভিড় বাড়ছে চুনারু খাটের দেওন্দি বাগানে। ফুল না ছেড়ে বিলের সৌন্দর্য রক্ষার আহ্বান। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। 5 বার মেয়াদ বাড়ানোর পরও 2 বছরের কাজ হয়নি, 4 বছরেও এখনো বেশিরভাগ কাজ বাকি মৌলভীবাজারের কুলাউড়া শাহবাজপুর রেললাইন পুনর্নির্মাণ প্রকল্পের। নির্মাণে ধীর গতিতে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তবে সংশ্লিষ্টদের দাবি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গতি এসেছে প্রকল্পের কাজে। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের নভেম্বরে মৌলভীবাজারের কুলাউড়া শাহবাজপুর রেললাইন পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় 44.77 কিলোমিটার মেইন লাইন ও 7.77 কিলোমিটার লুপ লাইন সহ মোট 51.94 কিলোমিটার ডুয়েল গেজ সিঙ্গেল রেল লাইন নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি করে তৎকালীন সরকার। 2020 সালে 2 বছর মেয়াদী প্রকল্পের কাজের দায়িত্ব দেয়া হয় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান কালিন্দোকে। অথচ গত 4 বছরে 5 দফা কাজের মেয়াদ বাড়ানোর পরও শেষ করতে পারেনি ঠিকাদার। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এই লাইনটা কাম আরম্ভ হয়েছে হইলে মনের কাছে মাঝে কতদিন গলদে কারণে গিয়া কাম বন্ধ হয়ে গেছিল। গাড়িটা চলতো, আমরা দেখতাম, দেখিয়া মরতাম। শুনলাম আমরা 22 সালের ভিতরে হয়ে দিত গিয়া, আজকে 24 সাল রাত গিয়া, রেলের কোনো খোঁজ খবর নাই। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কাজের অগ্রগতি 50% বেশি। আর সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গতি এসেছে প্রকল্পের কাজে। 500 মিটার কাজ অগ্রগতির পথে আছে, সেটা আমরা রেল ট্র্যাক নেওয়া শুরু করব। সিলভার এবং রেল সংযোগ একসাথেই। বালু, পাথর, স্লিপার প্রত্যেকটা সেক্টরে ট্র্যাক বসানো থেকে শুরু করে মোটামুটি আগের তুলনায় অনেক। চুক্তি অনুযায়ী 678 কোটি টাকা প্রকল্প ব্যয়ের মধ্যে ভারতের 556 কোটি টাকা ও বাংলাদেশ সরকারকে ব্যয় করতে হচ্ছে 122 কোটি টাকা। প্রকল্পে নতুন লাইনের সঙ্গে রয়েছে 17টি গার্ডার ব্রিজ, 42টি কালভার্ট, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, 6টি স্টেশন ভবন এবং প্ল্যাটফর্ম পুনর্নির্মাণ। সময় সংবাদ, মৌলভীবাজার। হিমেল বাতাসে ময়মনসিংহ মেডিকেলে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ফলে নানা সমস্যা নিয়ে স্বাভাবিকের তুলনায় 3 গুণ বেশি রোগী ভর্তি হাসপাতালে। শয্যা ছাপিয়ে মেঝে বারান্দাতেও সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। হঠাৎ প্রচণ্ড বমি, সঙ্গে পাতলা পায়খানা। শনিবার মধ্যরাতেই 1.5 বছরের শিশু আনন্দিতাকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। পৌষের আগেই হেমন্তের হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীত, সঙ্গে ঠান্ডাজনিত রোগ। এতে হাসপাতালে চাপ বেড়েছে 3 গুণ পর্যন্ত, যার মধ্যে বৃদ্ধ ও শিশুর সংখ্যাই বেশি। শয্যা ছাপিয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে তাদের। প্রচন্ড বমি শুরু হওয়ার কারণে অবস্থা দেখতেছি অনেক খারাপ। তারপর রাত 12টার সময় আমরা জরুরিভাবে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে আসি। মেঝে থাকার জন্য বাচ্চার জন্য সমস্যা হচ্ছে, শীতকাল তো এই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগতেছে। পাতলা পায়খানা, বমি। আমি গত শুক্রবারে ভর্তি হয়েছিলাম, আল্লাহর রহমতে এখন মোটামুটি অনেকটাই ভালো। আজকে 14 দিন ধরে জ্বর, প্যারাসিটামল দিতে ওনারা, আবার বলতে স্টিক দেওয়ার জন্য 250 পাউরি স্টিক আর প্যারাসিটামল 4 বার দেওয়ার জন্য। পেটে ব্যথা হইতাছে, জ্বরের হইতাছে, পাতলা ভানের হইতাছে। অন্যান্য বারের তুলনায় এবার নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেশি থাকায় সচেতনতার বিকল্প দেখছেন না চিকিৎসকরা। শিশুদেরকে নিয়ে বাইরে খুব বেশি প্রয়োজন না হলে বের না হওয়া, ঠান্ডা থেকে মুক্ত থাকে, তাহলে বাচ্চারা ইনশাল্লাহ ভালো থাকবে। আর যদি সমস্যা হয় তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হাসপাতালে নিয়ে আসতে হবে। চলতি মাসে শিশু ওয়ার্ডে ভর্তি 1,500-এরও বেশি রোগী। ঠান্ডাজনিত সহ বিভিন্ন জটিল সমস্যায় এরই মধ্যে মৃত্যু হয়েছে 20 শিশুর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 3 দফা বন্যার ক্ষত কাটিয়ে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে সিলেটের 13 উপজেলায়।
বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সরকারি কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত 2150 জন কৃষককে বীজ ও সার সহায়তা দেওয়া হয়। হেক্টর প্রতি প্রায় 4 মেট্রিক টন ধান সরকারিভাবে সংগ্রহ হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। নবান্নকে ঘিরে কৃষকদের ঘরে বইছে আনন্দের জোয়ার। চলতি বছরে 3 দফা বন্যায় নিম্নাঞ্চলের বীজতলা এবং রোপণকৃত আমন আক্রান্ত হওয়ার পরও সিলেটের 13টি উপজেলায় বাম্পার ফলন হয়েছে। 1,45,310 হেক্টর জমিতে রূপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এরই মধ্যে 1,43,000 হেক্টর জমিতে বাম্পার ফলন হওয়ায় উচ্ছ্বসিত কৃষক। 3 বছর বন্যায় বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এবার ফসলটা একটু মোটামুটি আল্লাহর মধ্যে ভালো হয়েছে। বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ক্ষতিগ্রস্ত 2150 জন কৃষককে বীজ ও সার সহায়তা দেয় সরকার। তবে অনেক কৃষক সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন। কোনোদিন সরকার থেকে গুনতে পাই না, আমরা কিচ্ছু পাই না। তিনবার বন্যায় নষ্ট করছে, নষ্ট করার পরে ক্ষতিগ্রস্ত আমরা পাইছি না। এবছর হাইব্রিড, উফশি ও স্থানীয় জাতের আমন আবাদ হয়েছে। হেক্টর প্রতি প্রায় 4 মেট্রিক টন ধান সরকারিভাবে সংগ্রহ হবে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। আমরা যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। রেজিস্ট্রেশন করে তাদেরকে ধান নেওয়া হয় এবং তাদের এই অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়। চলতি মৌসুমে একজন কৃষক মোট 3 মেট্রিক টন ধান খাদ্য অধিদপ্তরে দিতে পারবেন বলেও জানায় কৃষি বিভাগ। কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা সহ কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে নেওয়াটাই এখন শুধুই সময়ের দাবি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। বড় মৌসুমের শুরুতেই সেচ সংকটে পড়েছেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষক। রাবার ড্যাম ছিদ্র হয়ে যাওয়ায় পানি বেরিয়ে যাচ্ছে হাওরে। এর ওপর পর্যাপ্ত গভীর নলকূপ না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত পানি। বোরো ধানের বীজতলা তৈরিতে বিপাকে পড়েছেন চাষিরা। এ সংকটের কারণে 1200 হেক্টর জমি পতিত থাকার আশঙ্কাও করছেন তারা। তবে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। পুকুর থেকে সনাতন পদ্ধতিতে জমিতে সেচ দিচ্ছেন কৃষক। অনেকে বালতি দিয়ে দূর থেকে পানির ব্যবস্থা করছেন ধানের বীজতলা তৈরির জন্য। বড় মৌসুমের শুরুতেই সেচ সংকট দেখা দিয়েছে সুনামগঞ্জের খরচার হাওর সহ বিভিন্ন হাওরে। কৃষক জানান, হাওরের রাবার ড্যাম ছিদ্র হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হয়ে যাচ্ছে। তার উপর হাওরে পর্যাপ্ত গভীর নলকূপ না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত পানি। বড় ধানের বীজতলা তৈরি করতে বিপাকে পড়েছেন চাষি। এ সংকটের কারণে 1200 হেক্টর জমি পতিত থাকারও আশঙ্কা তাদের। রাবার ড্যামটা শুকাই গেছে, মানে লিক হয়েছে, এটা ফার্ম নাই। এটা লাগে আমরা আবার শুকাই যেতেছে, খরচা আবার শুকাই যেতেছে। পানির সমস্যার কারণে কিন্তু খেতে ভালো লাগাইতে না। আর কীটনাশক বীজ সব দাম বেশি, এটা দেওয়ার পরে আমরা লাভবান হইতে পারি না। 15 বছর গেল, 16 বছর গেল, আমরা 1 কেজি ডাইলও পাইছি না, 1 কেজি চাউলও পাইছি না, এই সরকার থেকে কোনো 1 কেজি সারও পাইছি না। কৃষি বিভাগ বলছে, সেচ সংকট থাকলেও কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়া জেলায় সার বীজের কোনো সংকট নেই। কৃষকদেরকে যে আমরা 7টা ফসলের যে প্রণোদনা দিয়েছি, সেখানে হচ্ছে আমরা বীজ দিয়েছি এবং সার, ডিএপি সার দিয়েছি এবং এমওপি সার দিয়েছি, তারা হচ্ছে নির্বিঘ্নে তাদের ফসল আবাদ করতে পারে। সারের কোনো সংকট নাই। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ সর্বদা কর্মস্থলে অবস্থান করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের 2,23,410 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। অবৈধভাবে নিয়োগ, যোগ্যতা না থাকার পরও পদায়ন সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। স্থানীয় প্রশাসন এরই মধ্যে শুরু করেছে তদন্ত। এদিকে লিখিত অভিযোগ করার পর খোদ অভিযোগকারীকে হুমকির ঘটনা ঘটেছে। এ নিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। শিগগিরই প্রতিবেদন জমার আশ্বাস দিয়েছে তদন্ত কমিটি। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। সে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সে কিভাবে আইসিটিতে চাকরি করে, এটা হয়তো তদন্তেই বেরিয়ে আসবে সত্য মিথ্যা। নিয়োগ দিয়ে গভর্নিং বডি, আমি তো সামান্য সদস্য সচিব। 2003 সালে নেত্রকোনার সুষম সরকারি ডিগ্রি কলেজে সংশ্লিষ্ট যোগ্যতা ছাড়াই কম্পিউটার শাখার প্রভাষক হিসেবে নিয়োগ পান ফারুক আহমেদ তালুকদার। একই ব্যক্তি 2017 সালে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।
অবৈধভাবে নিয়োগ, যোগ্যতা না থাকার পরও পদায়ন সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগে তার বিরুদ্ধে সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগগুলোতে লিখিত অভিযোগ করেন সুষম দুর্গাপুর দুর্নীতি ও নিপীড়ন বিরোধী ভার্সিটিয়ান মঞ্চ। অভিযোগে ফারুক আহমেদের প্রতিটি কর্মক্ষেত্রের নানা অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে। এদিকে লিখিত অভিযোগ করার পর অভিযোগকারীকে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে। আমি শুনতে পাচ্ছি যে নিয়োগের সময় নিয়ম হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে ইত্যাদি অনেক ঘটনা হয়েছে না, কিন্তু আমি তো আর এগুলা চাক্ষুষ সাক্ষীরা বা জানিও না। সুস্পষ্ট প্রমাণ সহ অভিযোগটি দেওয়ার পর থেকে তা তুলে আনার জন্য আমি এবং আমার পরিবার বিভিন্ন মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ প্রলোভন সহ ব্যাপক হুমকি দামদের শিকার হচ্ছি। তিনি মূলত উচ্চ মাধ্যমিক কলেজের কম্পিউটার শিক্ষা বিষয়ের প্রভাষক ছিলেন, সেই হিসাবে ওনার দরখাস্ত মূলত করতে পারেন না। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত অধ্যক্ষ। আমার যদি বিন্দুমাত্র কোনো ঘাটতি থাকে আমি চাকরি করবো না, কথা দিচ্ছি। আমি এরকম না, আমার টোটাল কাগজ ফ্রেশ। যারা এগুলো করতেছে মিথ্যা বানোয়াট সুপার কম্পোজ করা কাগজ। এদিকে অভিযোগের প্রেক্ষিতে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। শিগগিরই প্রতিবেদন জমার আশ্বাস দিয়েছে তদন্ত কমিটি। আবেদনটা ইউনো মহোদয় বরাবর ছিল যারা তো অভিযোগ করেছে, এবং ইউনো মহোদয় এই উপজেলার অফিসারদের মধ্যে এটা কমিটি করে দিয়েছেন। ফারুক আহমেদ তালুকদারের বিরুদ্ধে সম্প্রতি 2019-20 অর্থ বছরে 97,000 টাকা অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ হয় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অভ্যন্তরীণ অডিট কমিটির প্রতিবেদনে। সময় সংবাদ, নেত্রকোনা। জামালপুরে কোটি টাকার বাস টার্মিনাল পরিত্যক্ত, ব্যবহার হচ্ছে পুরানো যান পার্কিংয়ে। যাত্রীদের দুর্ভোগ চরমে, একে অপরকে দুষছে পৌরসভা ও মালিক সমিতি। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর শহরের যানজট নিরসন ও যাত্রী সেবা বাড়াতে 2002 সালে জামালপুর শহরের পুরনো ফেরিঘাট এলাকায় নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল। তবে 2009 সালে বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। দীর্ঘ 15 বছর ধরে তালাবদ্ধ টার্মিনাল ভবনও। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ও সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পুরো টার্মিনাল। মূল ভবনটি জরাজীর্ণ ও তালাবদ্ধ, রাখা হচ্ছে শুধু একটি কোম্পানির কয়েকটি বাস ও ট্রাক, আর যাত্রী ওঠানামা চলছে মূল সড়কে। তারপরও প্রতি বছর ইজারা দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। টার্মিনাল তো ডাকের মাধ্যমে চলে, পৌরসভার মাধ্যমে চলে, এরা যারা নিতেছে এরা দেখাশোনা করে না। এই ভবনে কোনো বাথরুম নাই, স্টাফ একটু রেস্ট নেবে, একটা যাত্রী এসে যে বসে কোনো কথাবার্তা বলবো ওরকম পরিস্থিতিও নাই। টার্মিনালের বেহাল দশার জন্য পৌরসভা ও বাস মালিক সমিতি একে অপরকে দুষছে। ডিসি মহোদয় এবং পৌরসভার যিনি দায়িত্বে আছেন ওনাদের সঙ্গে বারবার যোগাযোগ করার পরেও এখনো এটার কাজ উদ্যোগ নিয়েছে কিনা আমরা এখনো অবগত না। বাস মালিকদের অসহযোগিতার জন্য টার্মিনালটি বর্তমান এই অবস্থা। যদি আপনারা এই টার্মিনালটি পুনরায় চালু করার ব্যাপারে আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা যত দ্রুত সম্ভব এবারে উদ্যোগ গ্রহণ করব। প্রায় 1.5 একর জমির ওপর নির্মিত জামালপুর পৌর বাস টার্মিনালটির নির্মাণে ব্যয় হয় 1,05,00,000 টাকা। সময় সংবাদ, জামালপুর। হবিগঞ্জে মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম, এতে স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। শহরের শায়েস্তানগর বাজারে মিলছে রুই, কাতলা ও মাগুর সহ দেশি প্রজাতির মাছ, ফলে দামও রয়েছে ক্রয় ক্ষমতার নাগালে। এখানকার তাজা মাছ কিনতে ভিড় করছেন দূর দূরান্তের ক্রেতারাও। তবে ছাউনি না থাকায় তীব্র শীতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। সবুজ চা বাগানের মাঝে মুগ্ধতা ছড়াচ্ছে ফুটে থাকা লাল শাপলা। দূর থেকে দেখলে মনে হয় পানির ওপরে বিছানো এক লাল গালিচা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাওয়ার পর উপচে পড়া ভিড় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে। তবে ফুল ছিঁড়ে শাপলা বিলের সৌন্দর্য নষ্ট না করার আহ্বান পর্যটকদের। সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। সবুজ চা বাগানের মাঝে লাল ফুলের সমারোহ। বিলের পানিতে ফুটে আছে জাতীয় ফুল শাপলা। দূর থেকে দেখলে মনে হয় পানির ওপরে বিছানো এক লাল গালিচা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উপচে পড়া ভিড় হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে। মূলত বাগানের টিলার উপত্যকার প্লাবনভূমিতেই এ শাপলা বিল। স্থানীয়দের পাশাপাশি বিলের সৌন্দর্য উপভোগ করতে আসছেন জেলার বাইরের দর্শনার্থীরাও।
বিলের পানিতে কেউ নৌকায় ভাসছেন, কেউ বা স্মৃতিগুলো মুঠোফোনে ধারণ করছেন। তবে স্থানীয় অনেকে বিলের শাপলা ছিঁড়ে বিক্রি করছেন প্রকাশ্যে। ছবি তোলার জন্য আসছে, এখানে সবাই ভিউটা অনেক সুন্দর। ইউটিউবে দেখছি, দেখার পর থেকে ভালো লাগছে, ছবি উঠাইলাম, চা বাগান সব দেখলাম। পর্যটকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। যারা ভ্রমণ প্রিয় শিশু এবং এই প্রকৃতির প্রেমে চলে আসতেছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তাদের যেন যাতায়াত এবং পর্যটন গাইড হিসেবে যা করার দরকার আমরা করতেছি। দেউন্দি চা বাগানের শাপলা বিলের আয়তন 25 একর। সময় সংবাদ, হবিগঞ্জ। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধন সহ 3 দফা দাবিতে 10 ডিসেম্বর আন্দোলনে নামে নেত্রকোনায় ডিপ্লোমা ইন লাইভস্টকের শিক্ষার্থীরা জেলার প্রাণী সম্পদ বিভাগের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। আগামী এপ্রিল থেকে সিলেট 10 গ্যাসকূপ হতে দৈনিক 2 থেকে 2.5 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করবে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। 12 ডিসেম্বর সিলেটে প্রতিষ্ঠানটির অংশীজন সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি 16টি কূপ থেকে দৈনিক জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে গড়ে 137 মিলিয়ন ঘনফুট গ্যাস। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শয্যা ছাপিয়ে মেঝে বারান্দাতে চিকিৎসা, ঠান্ডাজনিত রোগের দাপট। ময়মনসিংহ মেডিকেলে 3 গুণ বেশি ভর্তি রোগী, বেশিরভাগই শিশু বয়স্ক, হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। এবং 5 দফা মেয়াদ বাড়লেও শেষ হয়নি কুলাউড়া শাহবাজপুর রেললাইনের কাজ। অভিযোগের তীর ভারতীয় ঠিকাদারের দিকে। সরকার গঠনের পর গতি ফিরেছে কাজের দাবি কর্মকর্তাদের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।